দেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সাধ্য নেই কারো, পিআর সরকারের বিষয় নয় বলেছেন প্রেস সচিব। রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেছেন ডক্টর মঈন খান। বললেন, ফুলে ফেপে উঠছে একটি নির্দিষ্ট গোষ্ঠী, দুর্বিষহ করে তুলছে সাধারণ মানুষের জীবন। চূড়ান্ত নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদের। অবৈধ সংগঠনের মিছিল থেকে গ্রেফতার করলেই পুরস্কারের তথ্যে ভিন্ন মত পুলিশের। আরও 5 দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। চট্টগ্রাম থেকে অর্থ পাচার সংক্রান্ত 23 বস্তা নথি জব্দ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই দেশের 56% মানুষের, বলছে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ। এই জরিপে 69.9% বিশ্বাস অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন পিআর না বিদ্যমান পদ্ধতিতে হবে এই সিদ্ধান্ত সরকার নয়, রাজনৈতিক দলগুলোই নেবে। দেশের 95% মানুষ ভোট দিতে চায়। জরিপের এমন তথ্যকে ভালো ইঙ্গিত বলেও মনে করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভেদ এখন আলোচনার টেবিল থেকে রাজনীতির মাঠে। পিআরের দাবিতে রাজধানী সহ সারা দেশে কর্মসূচি পালন করেছে জামাতে ইসলামী সহ আরো বেশ কয়েকটি ইসলামী দল। এমন বাস্তবতায় গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপে উঠে এসেছে, আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না 56% মানুষ। পিআর চায় 21.8% এবং এ পদ্ধতিতে নির্বাচন চায় না 22.2%। জরিপে অংশ নেয় 10,413 জন, যাদের 69.9% মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। মতামত যাই আসুক, সরকার বিষয়টি ছেড়ে দিয়েছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা আপার হাউস বলি, লোয়ার হাউস বলি, পরের ব্যাপার, কিন্তু এটা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। বিকজ 60% পিপল আর নট এট অল, মানে দে ডোন্ট নো ইভেন হোয়াট ইজ পিআর। নলেজ বেসড যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আমাদের মনোযোগটুকু রাজপথে শুধু সরিয়ে নেওয়ার এক ধরনের ষড়যন্ত্র, তাছাড়া কিছু না বলে আমি মনে করি। কোন পথে যাবে এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। প্রেস সচিব বলেন, গেল 14 মাসে 80% মানুষের সমর্থন অন্তর্বর্তী সরকারের জন্য সন্তোষজনক। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক উত্তরণে যেতে সরকার প্রস্তুত। ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে। সবাই মানে এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো, তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে, ঠিক না? ইটস এ বিগ, এটা তো একটা রিফ্লেকশন। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে কি ধরনের হত্যাকাণ্ড তারা করেছে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে বলে উঠে এসেছে এ জরিপে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন ও 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা বিগত 1 বছরে দেশে সংগঠিত সংস্কার ও আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। এছাড়া 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে 4 জন রাজনৈতিক নেতা থাকছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের ধনী শ্রেণীর দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী ফুলে ফেপে উঠছে।
ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে তা দিয়ে 100টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। মঈন খান বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, জিয়াউর রহমান একজন সৎ ও আদর্শবান নেতা ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি বা অসততার অভিযোগে আওয়ামী লীগ কোনোদিনও আনতে পারেনি। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস বলেছেন, হাসিনার পতনে জুলাই আন্দোলনে এমন কোনো দিন ছিল না যেদিন মহিলা দলের কর্মীরা মাঠে ছিল না। দুপুরে টাঙ্গাইলে মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে। বিএনপি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে চাইলেও কিছু দল এতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল মহিলা দলের। আগামীতে নির্বাচন বা দেশের যে কোনো প্রয়োজনে মহিলা দল প্রস্তুত রয়েছে। যে জুলাই বিপ্লবের যে আন্দোলনগুলো গেল, মূল দল বা যুবদল বা অঙ্গ সংগঠন জানি সবাই মাঠে নেমেছে, কিন্তু এমন কোনো দিন নাই যে জাতীয়তাবাদী মহিলা দল মাঠে নামে অন্যায় প্রতিবাদের জন্য। তো সবার আগে কিন্তু জাতীয়তাবাদী মহলই থাকে এবং দল থাকে এবং তারা সার্বক্ষণিকভাবে প্রস্তুত যে কোনো নির্বাচনে বা যে কোনো দলের বা মানে দেশের যে কোনো বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য জাতীয়তাবাদী মহিলা দল সদা প্রস্তুত। নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, তাই বিচারের মাধ্যমে এই দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের জেরা শেষ হয়েছে রবিবার। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাকে জেরা করেন। গত বুধ ও বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন নাহিদ। সেদিনই তাকে প্রথম দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রবিবার 6ষ্ঠ দিনে একজন সাক্ষ্য দেন। এ পর্যন্ত মোট 6 জন সাক্ষ্য দিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মিছিল থেকে কাউকে গ্রেফতার করলে অর্থ পুরস্কার। সোশ্যাল মিডিয়ায় আসা এমন তথ্যের বিষয়ে ডিসি মিডিয়া তালিমুর রহমান জানান, গুরুতর আসামি গ্রেফতার করলে ডিএমপির বিধিতে অর্থ পুরস্কারের ঘোষণা আছে, তাই ভালো কাজকে সবসময় উৎসাহিত করে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সংবাদ সম্মেলনে ডিএমপির ডিসি মিডিয়া জানান, গ্রেফতারকৃতরা ঝটিকা মিছিলে অংশ নেয়া, বিভিন্ন স্থান হতে লোক সরবরাহ ও অর্থ সহায়তা করত। মোহাম্মদপুর থেকে পুলিশের 3 ঊর্ধ্বতন কর্মকর্তার কাজে সন্তুষ্ট না হওয়ায় তাদের ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার কথাও জানান তিনি। এছাড়া জেনেভা ক্যাম্প থেকে মাদক উদ্ধার ও 40 মাদক কারবারিকে এবং উত্তরায় বিলকিস হত্যায় জড়িত তার স্বামী বাবুল সহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী পলাতক সাইফুজ্জামান চৌধুরীর কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রামে শনিবার রাতভর অভিযান চালিয়ে তার স্ত্রী রুখমিরা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে দেশ বিদেশের সম্পদের 23 বস্তা নথি উদ্ধার করা হয়েছে। এদিকে দুদকের মামলায় রবিবার সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচারে সহযোগিতা করতেন আব্দুল আজিজ। তার দেশের সম্পদ দেখভালের দায়িত্বে ছিলেন আরামিড গ্রুপের এজিএম উৎপল পাল। 17 সেপ্টেম্বর রাতে তাদের 2 জনকে গ্রেফতার করেছে দুদক। আজিজ ও উৎপলের কাছ থেকে পাওয়া সেই নথিতে মিলেছে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পদের তথ্য। আদালতের আদেশে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের ফলে
23 বস্তা নথির সন্ধান পাওয়া যায়। দুদক কর্মকর্তা জানান, পরপর 3 দিনের অভিযানের পর এসব নথি উদ্ধার সম্ভব হয়েছে। এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য পেল দুদক। সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান, তার ড্রাইভার কর্ণফুলী থানায় অধীন রয়েছেন। ওনার বাড়িতে এই আমরা এই লুকায় রাখা ডকুমেন্টগুলো উদ্ধারের জন্য গত বৃহস্পতিবার রাতেও অভিযান চালাইছি। তো আমরা যাওয়ার আধা ঘন্টা আগে ওগুলো সব ছড়াই ফেলছি। তো পরবর্তীতে আমরা গতকালকে অভিযান চালায় অনেকগুলো তথ্য সংগ্রহ করছি। আবার আজকে রাত আমরা 3টার পরে অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালা বন্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। এদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত 24 জুলাই 31 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আদালতে আবেদন করা হয় 18 সেপ্টেম্বর। রবিবার শুনানি শেষে আদালতে আবেদন মঞ্জুর হয়। বাংলাদেশ সরকার তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন। সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। সাইফুজ্জামান এবং রুকমিলার বিরুদ্ধে ইতিমধ্যে 7টি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলোর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 125 কোটি টাকা। এই মামলাগুলোর তদন্ত আমরা চলমান রেখেছি। বিভিন্ন দেশের সম্পদ কেনার তথ্য, ট্যাক্সের কাগজ, বাড়ি ভাড়ার ভাউচার সহ কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির নানা তথ্য পেয়েছে দুদক। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভেসি প্রফেসর মাইনুদ্দিনের উপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকে প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় অবস্থান নেন তারা। এতে থমকে যায় প্রশাসনিক সকল কার্যক্রম। বন্ধ ছিল রাকসু নির্বাচনের দাপ্তরিক কাজ ও ব্যালট পেপার ছাপার কাজও। এদিকে দুপুরে সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, সিন্ডিকেট সভায় 2টি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, একটি অভ্যন্তরীণ আর অপরটি বিচার বিভাগীয়। একই সাথে উপাচার্যের ঘোষণা অনুসারে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিতের সিদ্ধান্ত বলবৎ থাকবে। এছাড়াও রাকসু নির্বাচন নির্দিষ্ট তারিখে হবে, এতে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাত 1টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এবার চাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেয়া 429 জন শিক্ষার্থীর মধ্যে নারী প্রার্থী 48 জন। নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী জানান, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। এছাড়া প্রার্থীদের ডোপ টেস্ট রেজাল্ট সহ সব বিষয় যাচাই বাছাইও চলছে। চাকসু নির্বাচনকে ঘিরে সরব পুরো ক্যাম্পাস। আগামীকাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরদিন 23 সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ 12 অক্টোবর। সিলেটে স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুকে আত্মহত্যা নয়, বরং আত্মহত্যায় প্ররোচিত করার ঘটনার দাবি করে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীরা। রবিবার শিক্ষার্থী ও অভিভাবকরা ক্যাম্পাসে জড়ো হয়ে প্রতিবাদে ফুঁসে ওঠে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আজমানকে বিভিন্নভাবে অপমান করা হয়েছিল, যার ফলে সে আত্মহত্যায় প্ররোচিত হয়। আন্দোলনকারীদের উপর হুমকির অভিযোগও উঠেছে। আজমানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের পাশাপাশি বেশ কিছু দাবি জানায় শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানায়, শোক প্রকাশের আড়ালে প্রতিবাদ দমাতে দেওয়া যাবে না। তারা ন্যায় বিচারের দাবি জানান। এদিকে স্কলার্স হোমের অধ্যক্ষ মনির আহমেদ জানান, ছাত্রছাত্রীরা কিছু দাবি দেওয়া ও অভিযোগ নিয়ে তার কাছে গেছেন। কোনো শিক্ষক এই ঘটনার সাথে জড়িত থাকলে কর্তৃপক্ষের সাথে আলাপ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মহালয়ার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা। দেশে নানা জায়গায় পালন হয়েছে শুভ মহালয়া।
মহালয়া পূর্ণ প্রভাতে দেবী আবাহনের মধ্য দিয়ে ভোরে ময়মনসিংহের দুর্গাবাড়ির নাট মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা হয়। আর্য ধর্ম জ্ঞান প্রদায়িনী সভা দুর্গাবাড়ি মন্দির আয়োজিত দেবী আবাহনের শঙ্খধ্বনি, শ্রী শ্রী চণ্ডীপাঠ, সমবেত সঙ্গীত, মাতৃবন্দনা ও নৃত্য পরিবেশনের মাধ্যমে দেবীকে মর্তে আমন্ত্রণ জানানো হয়। দেবী আবাহন অনুষ্ঠানে ভক্তরা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। খুলনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহালয়া উদযাপিত হয়েছে। সকালে পুরুষরা তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ প্রদান করেন। মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্বলন, চণ্ডীপাঠ, গান, নৃত্যসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীকে আবাহন করা হয়। এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরের পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি, রাজনৈতিক নেতাদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে এই সভা হয়। জেলায় এবার 1008টি সার্বজনীন মণ্ডপে দুর্গাপূজা হবে। এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পুরোপুরি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজার কার্যক্রমের শুরু থেকে নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে। বলেন, ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পূজার মর্যাদাও রক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে পারবেন বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। ইউনিয়ন থেকে সব পর্যায়ে নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোকে মাদকের প্রভাব বাড়ছে। পাশাপাশি বিভিন্ন কৃষিপণ্য পাচার হচ্ছে। দেশ থেকে যায় ভালো পণ্য, আসে মাদক। তবে মাদক সমূলে বিনষ্ট করার চেষ্টা চলছে। শ্রমিকদের পাওনা ও ব্যাংকে বকেয়া থাকা 250 কোটি টাকা পরিশোধে নাসা গ্রুপের চেয়ারম্যান সম্পত্তি বিক্রির অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় 3 ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। দুপুর 2টার দিকে ত্রুটি মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, সকাল 11টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস খোয়াই সেতুর উপর পৌঁছালে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করলে 3 ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে আটকা পড়ে। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জামায়াত সহ ইসলামী দলগুলো নির্বাচনকে অনিশ্চিত করতে শেখ হাসিনার মতো ফাঁকা মাঠ তৈরির যে পায়তারা করছে, বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। বাগেরহাট সদর উপজেলার 60 গম্বুজ মসজিদ সংলগ্ন বায়তুস শরফ মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির সদর উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন শেষে সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও 2টি সাংগঠনিক সম্পাদক পদে ভোট নেওয়া হয়। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম এলাকায় তীব্র হয়েছে ধরলা নদীর ভাঙন। ব্যবস্থা নিতে ভাঙন কবলিত এলাকায় মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার বিকালে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহবুব মিয়া, স্থানীয় নেতারা সহ ভুক্তভোগী মানুষ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতিমূলক জনসভা হয়েছে সাভারে। ঢাকা 14 আসনের অন্তর্ভুক্ত সাভারের কাউন্দিয়ায় এ সভায় প্রধান অতিথি ছিলেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজু। এছাড়া যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন নান্নু সহ কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুর্গম বনযোগী ছড়া বাজারে অবস্থিত প্রায় 50 বছরের পুরাতন মসজিদটি জুরাছড়ি জোনের উদ্যোগে নতুন রূপে পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে। সকালে নবনির্মিত মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান। অন্যদের মধ্যে জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, যক্ষাবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ সিফাত রায়হান সহ গণ্যমান্য ব্যক্তিরা।
ময়মনসিংহে মাদক জুয়া ইফটিজিং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে আলোচনা সভা হয়েছে। সকালে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র আশোক ময়মনসিংহ শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইন সহায়তা কেন্দ্রের প্রধান উপদেষ্টা মাহবুব রেজা করিম মুরাদ। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবর্ণ পূর্ণিমা এবং কঠিন চিবর দান উদযাপন উপলক্ষে সম্প্রীতি সভা হয়েছে খাগড়াছড়ির দীঘিনালায়। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরিফিন জুয়েল, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান ও স্থানীয় জনপ্রতিনিধি সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সাধ্য নেই কারো, পিআর সরকারের বিষয় নয় বলেছেন প্রেস সচিব। রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেছেন ডক্টর মঈন খান। বললেন, ফুলে ফেপে উঠছে একটি নির্দিষ্ট গোষ্ঠী, দুর্বিষহ করে তুলছে সাধারণ মানুষের জীবন। চূড়ান্ত নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদের। অবৈধ সংগঠনের মিছিল থেকে গ্রেফতার করলেই পুরস্কারের তথ্যে ভিন্ন মত পুলিশের। আরো 5 দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। চট্টগ্রাম থেকে অর্থ পাচার সংক্রান্ত 23 বস্তা নথি জব্দ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।